মেট্রিকুলেশন পাস করি, কেমন? আগে তারপরে আমি আমাদের বাড়িতেই স্বামী তরুণ গান্ধীর একটা পার্টি আমাদের বাড়িতে ক্যাম্প করেছিল আমাদের বাড়িতে। তারপরে তিনি আমাকে প্রশ্ন করবেন, তখন রেজাল্ট বেরোয়নি, আমাকে বলছিলেন তুই পাস করলে কোথায় পড়বি? আমি বললাম যে আমাদের বাড়ি থেকে 30 মাইল কি 40 মাইল, তখন তো কিলোমিটার ছিল না, দূরে কুমিল্লা বলে একটা স্থান আছে, ওখানে আমাকে হয়তো হোস্টেলের থেকে পড়াশোনা করতে হবে। তখন বললেন যে দেখো আমাদের ওখানে কলকাতার যে কলকাতাতে একটা বলছি, ওখানে হলো যে আমাদের কলকাতা হলো প্রেসিডেন্সি কলেজ, আর রাজশাহীতে হলো রাজশাহী কলেজ। প্রেসিডেন্সি কলেজ ছিল 1 নম্বরে, তার 2 নম্বর হলো রাজশাহী কলেজ। সেখানে আমাদের রাজশাহী গভর্নমেন্ট কলেজ, ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ, আর রাজশাহীতে হলো রাজশাহী গভর্নমেন্ট কলেজ। আর ওখানে আমাদের একটা আশ্রমও আছে। রাজশাহীতে আমাদের আশ্রম ছিল না, স্টুডেন্ট হোম যেটা ছিল সেটাই। কোনটা? রাজশাহী স্টুডেন্টস হোম যেটা গুরু মহারাজ, আমাদের ওটা আশ্রম না, শুধু ছাত্রাবাসই ছিল। ছাত্রাবাস ছিল, আশ্রম ছিল। রাজশাহী স্টুডেন্টস হোম যেটা গুরু মহারাজ। হ্যাঁ, রাজশাহী ছাত্র স্টুডেন্টস। হ্যাঁ, আচ্ছা। তারপরে তখন আমি বললাম যে তাহলে ওই স্বামীজির নামটা যদি আমাকে দেন আমি করে যোগাযোগ করবো। তখন স্বামীজি আমাকে নামটা দিলেন, আমি একটা চিঠি দিলাম। চিঠি দেওয়ার পরে 3 দিনের মাথায় তো ব্রিটিশ আমল তো, আমাদের ওই গ্রামের বাজারে একটা লেটার বক্স ছিল, দিনে একবার করে খোলা হতো। আচ্ছা, তখন হয়তো সকালবেলায় করে দিয়েছি, 3টার সময় ওইটা নিয়ে চলে গেল। 4র্থ দিনে আমার কাছে ওইটা এসে গেল, প্রসপেক্টাসটা। হ্যাঁ, আচ্ছা। তাতে লেখা আছে কি আমাদের ছাত্রাবাসে আমাদের কলেজের ছেলেদের জন্য তাদের পুজোর ছুটি আর গ্রীষ্মের ছুটিতে কলেজের ছাত্রদের রাখা হবে না, আর বাকি 10 মাসের সেশনের জন্য আমাদের দিতে হবে 85। তখন এটা 1945 এর কথা। তখন আরেকটা ওই প্রসপেক্টাস পাঠিয়ে দিয়েছে, তাতে আরেকটা কথা লেখা আছে আমাদের ওখানে কতগুলি গরিবের ছেলে স্কুলে পড়াশোনা করে, তারা ছাত্রাবাসে কোনো সাহায্য করতে পারে না, তাদের জন্য কলেজের ছেলেদের রাজশাহী হলো, তখন রাজশাহী শহরটা ছিল একটা বড় শহর। কেমন? ওখানকার যেসব আমাদের ভক্ত আছে তার স্বতঃপ্রবৃত্তি হয়ে আমাদের মুষ্টিটা দিত। হ্যাঁ, কলেজের ছেলেদের সব জায়গায় গিয়ে ওইটা কালেকশন করতে হবে। কেন? আমরা প্রথম ভাবলাম যে আমরা তো টাকা দিয়ে ঢুকলাম, কেন? ওই যে গরিবের ছেলেগুলি আছে স্কুলে পড়াশোনা, ওদের জন্য, ওদের সাহায্যের জন্য এটা ঠিক লেখা আছে। আমরা সব মেনে নিলাম, সব কিছু হলো। আর প্র্যাকটিক্যালি তখন আমরা গ্রাম দেশ থেকে গেছি তো, জুতো নিয়েছি, বুট কেনা হয়েছে, তারপরে গরমের দিনে ছাতা একটা কেনা হয়েছে। এখন রবিবার দিন ছাতা থাকলো, জুতো থাকলো, আর গানি ব্যাগও থাকলো। মুসি চালটা আনতে হবে। যেখানে একটা বড় পাড়া, সেখানে হয়তো 6 জনকে পাঠালো, মাঝারি হলে 4 জনকে পাঠালো, আর যে ছোট পাড়া ওখানে 2 জন। এভাবে সব
স্বামীজি ঠিকঠাক করে দিতেন। তখন কোন স্বামীজি ছিলেন রায়সাই? কৃষ্ণানন্দ স্বামীজি ছিল, কৃষ্ণানন্দ স্বামী। আপনি স্বামী কৃষ্ণানন্দ স্বামীজির সময়ই আপনি ওখানে হ্যাঁ জয়েন হ্যাঁ করেছেন? হ্যাঁ, আচ্ছা কৃষ্ণানন্দ স্বামীর সময়ে। আচ্ছা। তখন আমাদের কৃষ্ণানন্দ স্বামীজির কাছে ত্রম্বকানন্দ স্বামী থেকে রাষ্ট্রের ছাত্রাবাসে থেকে বিএসসি পড়তে পড়তে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। আচ্ছা আমাদের সুরাটের যে স্বামীজি আত্মস্বরূপানন্দ স্বামী ছিলেন, আগে। তার বাড়ি ছিল ময়মনসিংহ জেলায়। হুম, তিনিও 1 বছর আগে পরে তিনিও রাজশাহী ছাত্রাবাসে থেকে রাজশাহী কলেজে বিএসসি পড়তে পড়তে তিনি সাধু হয়েছেন। এর ভিতরে কে 1 বছরের জুনিয়র সিনিয়র এটা আমি ধরতে পারিনি। আচ্ছা, তারপরে তারপরে হলো যে আমাদের বিশ্বানন্দ স্বামীজি করে বিয়ে পড়তে পড়তে কেমন বিশ্বানন্দ স্বামীজি গুরুরাজ দর্শন পেয়েছে। আচ্ছা তো গুরুরাজকে গ্রহণ করতে সংস্কারও পেয়েছিলেন আচ্ছা বিশ্বানন্দ স্বামী। আচ্ছা, তারপরে আমাদের ওখানে তখন পরেশের বাড়ি ছিল বুদ্ধানন্দ স্বামী। বুদ্ধানন্দ স্বামীজি। পরেশের বাড়ি ছিল ঢাকা জেলায়। আচ্ছা। ওর বাবা করলো কি, ও যখন 2-3 পরে পরে হুম। আশ্রমে দিয়ে গেছে রায়সাই স্টুডেন্টস হবে। রাজশাহী ছাত্রাবাসে। আমাদের স্কুলের ছাত্রদের রাখার ব্যবস্থা আছে তো। হুম হুম। তারপরে ওই পিরিয়ডে গুরুমা স্বয়ং 2বার গেছেন রায়সাই ছাত্রাবাসে। ছাত্রাবাসে। তখন একদিন ও পরেশ তখন গুরুমাসে ঘরেই থাকতো। আচ্ছা। গুরুমাসে কোলেও চেপেছে, গুরুমাস ঘরও ছিল। হ্যাঁ, হুম। তারপরে 2বারই তাই হয়েছে। এবং গুরুমাসের সঙ্গে একটা গ্রুপ ফটো আছে। হ্যাঁ, বইয়ে একটা দেখেছি, যুগাচার্য জীবনচরিত, যেটা বেদানন্দ স্বামীজি লিখেছেন। ওই ফটোটা ওই ছবিটা দেখেছি ওই বইয়ে দেখেছো? আগে। আচ্ছা, তারপরে উম, তারপরে তারপরে কি হলো বলছি। তারপর হলো যে আমাদের গুরু মহারাজ 1941-এর 8 জানুয়ারি আমাদের বালিগঞ্জ আশ্রমে রাত্রি 12:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আগে। তারপরে এপ্রিল মাসে আমাদের অভয়ান স্বামী মানে নারায়ণ হুম। রাজশাহী ছাত্রাবাসে, সে কিন্তু গুরুমাসের দর্শন পায়নি। হ্যাঁ, তারপরে দুজনেই কৃষ্ণ স্বামীর কাছেই থাকে। আর তৎকালে কৃষ্ণ স্বামী ছিল টিবি পেশেন্ট। হুম। তখন টিবি পেশেন্ট কোনো চিকিৎসা ছিল না। টিবি পেশেন্ট, ম্যালেরিয়া, এই দুটার কোনো চিকিৎসা ছিল না হুম। তৎকালে। ছেলে টিবি হলে মা তার কাছে যেত না, এইরকম। স্বামী টিবি হলে স্ত্রী তার কাছে যেত না, এই অবস্থা ছিল। হুম। সেখানে আমাদের বুদ্ধানন্দ স্বামী, সেখানে আমাদের ওই যে কৃষ্ণানন্দ স্বামীর কাছে থেকেই ত্রম্বকানন্দ স্বামী সন্ন্যাসী সাধু হয়েছেন। আগে। তিনিও তার কাছে কাছে থাকতেন। আচ্ছা। হ্যাঁ, হুম। তিনি তার কাছে কাছে থাকতেন। আমাদের সুরাটের স্বামীজি থাকতেন না। সুরাট স্বামীজি তখন বোধহয় বাইরে পোস্টিং হয়ে গেছে তো সুরাটে, হুম। সেই সূত্রটা পাননি। কৃষ্ণানন্দ স্বামী আর ত্রম্বকানন্দ স্বামী সেই সুযোগ পেয়েছেন, তার কাছাকাছি ছিলেন। হুম। এমনকি তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এলাহাবাদ আশ্রমে, হুম। তার 10-15 দিন আগের থেকেই আমাদের ত্রম্বকানন্দ স্বামীজির শয্যার পাশে গিয়ে থাকলেন। হুম। শেষ পর্যন্ত তিনি ছিলেন। এবার হলো কি, এবার হলো সেবার ওই রাজশাহী স্টুডেন্টসরা ছিল আমাদের বেদান্ত স্বামীজির আন্ডারে। হুম। যখন সেশন আরম্ভ হতো তখন তিনি ওখানে যেতেন, আচ্ছা। সকলে আশীর্বাদ করতেন, কী করতে কী কী হবে সবে এসব করতেন। তারপরে তিনি ওখান থেকে এসে কলকাতার থেকে একজন লাঠিকালার মাস্টারকে পাঠিয়েছেন। হুম। কারণ প্রথম ইয়েতে কোনো চাপ থাকে না তো পড়াশোনার। হুম। লাঠিকালার ছোটাকালো সব করবেন,
করার পরে আমি তো আমার নিবন্ধের ইয়েতে আমি তার আগেই পারদর্শী হয়ে গেছিলাম। হুম লাঠি খেলা বলো, ছোড়া খেলা বলো, হুম এসব পারদর্শী হয়েছিলাম। হুম তারপরে আমাদের এর ভিতরে আমাদের দুইজনকে সিলেক্ট করলেন। হুম। জন্মাষ্টমী উৎসব হবে কলকাতায়, একদম। আমাদের এখানে কিছু শো করতে হবে। হুম আচ্ছা, সেবার আমাদের সিলেক্ট করলো আমাকে আর পরেশকে। আচ্ছা। আমরা দুজন এখানে এলাম। হুম পরেশ কিন্তু কৃষ্ণানন্দ সমিতির আগে অনেকবার হেড অফিসে এসেছে। আচ্ছা। হেড অফিসে এসে রান্না করে বাসন কুসন ধুইতেন, অমুক করতেন সমুক করতেন। এটা তার প্রথম থেকে ট্রেনিং ছিল। হুম এলাম আমাদের তখন আমাদের গেটের অপোজিটে হুম এই জায়গাটা খালি ছিল। আচ্ছা। ওখানে একটা ছেঁড়া একটা ইয়ে টানিয়ে হুম। ওখানে আমাদের অনুষ্ঠান আরম্ভ হতো। আচ্ছা, এই যে আমাদের হেড অফিসের যে 211 রাসবিহারী এভিনিউর তার অপোজিটে। এটা ফাঁকা ছিল, আচ্ছা, যেখানে আমাদের বইয়ের স্টলটা হয়েছিল আগে, সেই জায়গাটা ফাঁকা ছিল। একদম ফাঁকা ছিল ওই পর্যন্ত। হুম ব্রিজটা হয়েছে তো, হ্যাঁ, তখন তো ব্রিজের কোনো প্রশ্নই নেই। ওই জায়গাটা- বিজন সেতুটা তখন হয়নি। না না, তখন ওই জায়গাটা ফাঁকা ছিল, একদম ফাঁকা ছিল। হুম তখন আমাদের ওইটাই আমাদের এখন সিনাথলে ওখানে হয়, হুম সেটা এখানে হতো। আচ্ছা। আচ্ছা, এখানেই আমাদের ওই যে শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার মোহাম্মদ সরার প্রায় এই 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 টাইমটা এসেছিল। ওই আমাদের মেন গেটের সামনে এসেছিলেন। এখানে এসেছিল। তখন তো ওইটার কোনো প্রশ্নই নেই। হুম আমাদের শ্রীনাথ হলটা তখন হয়নি। না, তখন কিছু হয়নি। সিনাথলের জমি কেনা হলো 1950-তে। আচ্ছা। 1950-তে ওই জমিটা কেনা হলো 237 রাসবিহারী। রাসবিহারীর দিকে। হুম। আচ্ছা, হ্যাঁ। তারপর দেখো, তারপরে হলো যে এবার আমাদের একটা একটা সোট দিয়ে খেলা আর কি। হুম কেমন টেবিলে সোট হয়নি, আর কাঠের একটা ইয়ে তৈরি করা হয়েছে। এটা ই করার জন্য এমনি করে, কারণ আমাদের ভালো ট্রেনিং দিল। হুম আমরা দুজন ইয়ে করলাম। সেই প্রদর্শনীতে সেগুলো দেখালেন। হ্যাঁ, যেমন ক্যারাটেতে যেমন ইট বা টালি যেমন ভাঙা হয়, সেরকম করে হাতে করে সেটা। সোট দিয়ে খেলাটা সেইগুলি হলো, হুম। ভাঙাটা না। আচ্ছা, সোট দিয়ে খেলাটা হলো। হ্যাঁ, তারপরে এখানে আসার পরে আমি লক্ষ্য করলাম অন্য সময় আমাদের মানে ভুটান সবই চুপচাপ থাকে না। হুম এই হয়তো বাসন মাজলো, ওখানে এইগুলো এইসব করতো। হুম তখন আমাদের বিকাশ, আমাদের বেদান্ত সঙ্গে আমাকে খুব স্নেহ করতেন। হুম আমি যখন ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় ছিলাম, হুম তিনি আমাকে একটা চিঠি লিখলেন। হুম কেমন একটা চিঠি খামের মধ্যে লিখছিলেন। হুম আর লিখলেন। তারপরে তখন তো এখানে জন্মাষ্টমী উৎসবে আপনারা প্রদর্শনী যেটা লাঠি খেলা ছোড়া খেলা করে আবার রাজশাহী স্টুডেন্টস আমি ফিরে গেলেন। পরে আসছি, শুনো। হ্যাঁ। তখন তখন কি হলো, 28 তারিখ ইয়ে হয়ে গেল। 29 তারিখ সকালবেলা স্বামীজি করলেন কি, স্বামীজির কাছে এখন ওই যে লাঠি খেলা ছোড়া খেলা পরবর্তীকালে আমাদের ছিলেন না কিশোরী বণিক, স্বামীজির কাছেই ছিলেন। হুম যে স্বামীজি তাকে আদেশ করলেন যে দীনবন্ধুকে আমাদের কলকাতা যত দর্শনীয় স্থান আছে, হুম বেলুড় মঠ সহ আচ্ছা সহগুলো আমাকে নিয়ে ঘুরে টুরে নিয়ে আসে। আচ্ছা আর আমাদের তো এখানে এখানে সে তো অনেক দূরে যাতায়াত করতে পরে সময়। হুম তারপরে কি আমরা তখনই খ্রিস্টানসনজি আবার অ্যাটাক করেছে। কেমন আচ্ছা অ্যাটাক করার পরে আমরা তো এই করিডোরে ওখানে ফিরে গেলাম। হুম তখন ওইখানে অ্যাটাক করেছে। তখন স্বামীজি ওদেরকে একটা চিঠি লিখলেন যে তুমি নারায়ণ আর পরেশকে নিয়ে অবনী এলাহাবাদের সঙ্গে চলে যাও।
হুম আমি কৃষ্ণ স্বামীজিকে দেখলাম, বেদান্ত স্বামীজি হুম কথা মতো তিনি রওনা হয়ে চলে গেলেন। সেপ্টেম্বরের 2 তারিখে নামলাম, 3 তারিখ এটা 1945-এই? 1945। আচ্ছা আচ্ছা, তো ওরা চলে গেল। তার আগে ওই যে নারায়ণতে পাশ করেছিল, হ্যাঁ, নারায়ণ মানে অভয়ানন্দ স্বামীজি? অভয়ানন্দ, হ্যাঁ, হুম তো সেই কলেজে ভর্তি হয়েছিল, আর্টস নিয়ে ভর্তি হয়েছিল। তারও তখন এরকম চুলটা ছিল, প্রথম থেকেই ছিল ওরা। প্রথম থেকে চুলটা ছিল। হুম তাও বোধ হয় 5-7 দিন ক্লাস করতে পেরেছিল আমার ঠিক মনে নেই। হুম বড্ড জোর 1 মাস ক্লাস করেছি, হুম 1 মাসই করেছি। হুম তারপর স্বামীজির সঙ্গে চলে গেল। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে এলাহাবাদ আশ্রম তো অনেকবার গেছো, হ্যাঁ কয়েকবার গেছি। যেখানে আমাদের মন্দিরের পাশে, তখন তো মন্দির হয়ে গেছে, হুম আগে তো ওই মন্দিরটা ছিল না। ওই পাশে যে একটা বাড়ি আছে, হ্যাঁ। ওখানে আমাদের নিচে একটা করে মন্দির ছিল, আর একটা করে দোতলা একটা ছিল বিশ্রাম মন্দির। হুম ওই ব্লকের দোতলার একটা ঘরে স্বামীজিকে রাখা হতো, কৃষ্ণানন্দ স্বামীজিকে। এরা দুজন হলো সেবক, বুদ্ধানন্দ স্বামীজি নারায়ণার পরে হ্যাঁ। দুজন ছিল। আর তারপরে তখন ওখানকার যিনি সন্ন্যাসী ছিলেন, হুম এদেরকে রান্নাঘরে ঢুকতে দিত না, ছোঁয়াচে লোক ছিল হুম তো। হুম হুম ওরা করতে কি, ওদের থালাটা, ওই দেখো পেছনের দিকে একটা নিম গাছ আছে মোটা, হ্যাঁ কেমন, হ্যাঁ আছে। ওখানে দিয়ে কি ওদের মুখে আমি শুনেছি, হুম ওখানে ওখানে রেখে দিত। হুম আর ভিখারি মতো দরজার সামনে এসে থালাটা ধরলে হুম পাত্র কাছে বা কিছু ওদের খাওয়া দিত, দিয়ে দিতেন। এই অবস্থা ছিল। হুম তারপরে ওই ডিসেম্বর মাসের এই হলো সেপ্টেম্বর মাসের কথা। হুম ডিসেম্বর মাসের বোধহয় তারিখটা আমার ঠিক মনে নেই এখন। তখন ওই আমাদের ব্রহ্মকাল স্বামীজি তার কাছে থেকে তো সাধু হয়েছিলেন আগে। তিনি, তার ওই 15-20 দিন আগের থেকেই তার শয্যা পাশে থাকতে আরম্ভ করলেন। আর গুরুমা বর্ষন্তি অন্তর্জামী ছিলেন, হুম যে ওই তো আজকে যাবে, চলে যাবে, হ্যাঁ, হুম। তিনি তার সকালবেলা গিয়ে ওখানে হাজির হয়েছে। বড় স্বামীজি হ্যাঁ, এলাহাবাদ আশ্রমে পৌঁছে গেলেন যেদিন রাত্রিবেলা উনি দেহত্যাগ করলেন, হুম সকালবেলা গিয়ে পৌঁছে গেলেন হুম বড় স্বামীজি। যাওয়ার পরে সন্ধ্যাবেলা রাত্রিবেলা উনি দেহত্যাগ করলেন। হুম ওখানকার নিয়ম অনুসারে আমাদের সামনের বাড়িতে একজন কবিরাজ বাবু ছিলেন, হুম ভারী ভালো লোক, আমাদের সব কাজে সহায়তা করছেন। হুম তো তিনি গার্জিয়ান হয়ে ডেড বডি নিয়ে যাওয়া হলো, সামনে দিয়ে তাকে জল সমাধি দেওয়া হলো। আচ্ছা ত্রিবেণীতে, ওই যে ত্রিবেণীতে। ওই শহরে হুম নিয়ম হলো, কৃষ্ণানন্দ স্বামীজির তখন বয়স তো খুব কম, 25 বছর এরকম। বলছি, তার বয়স হবে তখন 50-এর ভিতরে, 50-এর ভিতরে। 50-এর ভিতরে হবে আমার আচ্ছা। মনে। হুম আচ্ছা, তিনি ওখান থেকে উনি একদম মুর্শিদাবাদ জেলায় ওনার বাড়ি ছিল। আচ্ছা আসো, ও আচ্ছা, হ্যাঁ। তারপরে হুম তিনি আমাদের, যেহেতু তিনি সরকার থেকে টাকা পয়সা স্যাংশন হয়েছিল পড়াশোনার ব্যাপারে, আচ্ছা তখন তাকে বোধ হয় তিনি ওখানকার যে জমিদার ছিলেন, হ্যাঁ তিনি ওখানে আশ্রয় নিয়েছিলেন কৃষ্ণ। আচ্ছা গুরুপদ, তার টাইটেল ছিল গুরুপদ সরকার, আচ্ছা গুরুপদ সরকার। হুম আচ্ছা, তারপরে আমাদের তখন রাজশাহী ছাত্রাবাসটার গিয়েছিলেন পদ্মচান স্বামী, হুম তাকে সুপারিনটেন্ডেন্ট করে গুরুবার ছাত্রাবাস চালু আরম্ভ করে, তার কাছে কৃষ্ণানন্দ স্বামীজি আসে। হুম কৃষ্ণানন্দ স্বামীজি ঠিকঠাক করে দেওয়ার পরে তারপরে তিনি এইদিকে টার্ন নিলেন।
হ্যাঁ। আচ্ছা, তারপরে